আচ্ছা, আমাদের চারপাশের এই যে সবকিছু, চেয়ার, টেবিল, এমনকি আমরা নিজেরা, এগুলো আসলে কি দিয়ে তৈরি? চলুন, এই স্টাডি নোটগুলোর উপর ভিত্তি করে একেবারে মূল উপাদানের গভীরে একটা দারুণ জার্নি শুরু করা যাক। এই যে প্রশ্নটা, মানে এই মহাবিশ্বের সবকিছু আসলে কি দিয়ে তৈরি, এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। আর এই এক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই জানেন, বিজ্ঞান একটা সম্পূর্ণ নতুন জগতের দরজা খুলে দিয়েছে। আর সেই জগতের প্রথম দরজাটা হলো অ্যাটম, বা যাকে আমরা বাংলায় বলি পরমাণু। সোজা কথায় এটা হলো কোনো একটা মৌলের সবচেয়ে ছোট কণা, মানে এতটাই ছোট যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একে আর ভাঙা বা গড়া যায় না। বলা যায় সবকিছুর একদম মূল ভিত্তিই হলো এই অ্যাটম। তো এই পরমাণুগুলো যখন একসাথে মানে দল বেঁধে থাকে তখন তৈরি হয় অণু বা মলেকিউল। এটাও কিন্তু পদার্থের ক্ষুদ্র কণা। কিন্তু পরমাণুর সাথে এর আসল পার্থক্যটা হলো অণুরা কিন্তু একা একাই স্বাধীনভাবে থাকতে পারে। বেশিরভাগ পরমাণু কিন্তু এটা পারে না। কিন্তু ভাববেন না গল্পটা এখানেই শেষ। কারণ আসল মজাটা হলো এই ছোট্ট পরমাণুর ভেতরেও লুকিয়ে আছে একটা আস্ত জগৎ। চলুন এবার দেখি কিভাবে বিজ্ঞানীরা সময়ের সাথে সাথে সেই ভেতরের জগতের রহস্যটা উন্মোচন করলেন। এই যে পরমাণুর ধারণা, এটা কিন্তু বেশ পুরনো, একেবারে মহর্ষি কণাদের সময় থেকে চলে আসছে। তবে আধুনিক যে অ্যাটমিক থিওরি, তার জনক ধরা হয় জন ডাল্টনকে। তারপর তো গল্পের মতো একে একে জে থমসন আবিষ্কার করলেন ইলেকট্রন, রাদারফোর্ড খুঁজে বের করলেন নিউক্লিয়াস, আর নিলস বোর এসে ব্যাখ্যা করলেন যে অ্যাটমগুলো আসলে কিভাবে স্থিতিশীল থাকে, মানে ধীরে ধীরে ভেতরের ছবিটা পরিষ্কার হতে শুরু করল। তাহলে প্রশ্ন হলো পরমাণুর ভেতরে আসলে আছেটা কি? বিজ্ঞানীরা দেখলেন এর কেন্দ্রে আছে তিনটে মূল কণা। একটা হলো নেগেটিভ চার্জের ইলেকট্রন, আর একটা পজিটিভ চার্জের প্রোটন, আর একদম নিরপেক্ষ মানে চার্জবিহীন নিউট্রন। এ তিনজনের পরিচয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন ধরুন ইলেকট্রন আর প্রোটন, এদের চার্জটা কিন্তু একদম উল্টো। একজনের নেগেটিভ তো আরেকজনের পজিটিভ। কিন্তু ভরের দিক দিয়ে প্রোটন কিন্তু ইলেকট্রনের চেয়ে অনেক অনেক বেশি ভারী। আর তাদের থাকার জায়গাও আলাদা। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরপাক খায়, আর প্রোটন বাবাজি থাকেন একেবারে নিউক্লিয়াসের ভেতরে। তবে গল্পটা কিন্তু শুধু এই তিনজনেই শেষ নয়। আধুনিক ফিজিক্স বলছে, আরে বাবা, ভেতরে তো আরও অনেক কণা আছে, রীতিমতো একটা পার্টিকেল জু। যেমন ধরুন পজিট্রন, যাকে বলা হয় পজিটিভ ইলেকট্রন, আছে প্রায় ভরহীন ভুতুরে কণা নিউট্রিনো, আর আছে সেই বিখ্যাত হিগস বোসন বা গড পার্টিকেল। এই সব আবিষ্কার আমাদের মহাবিশ্বকে দেখার চোখটাই কিন্তু পাল্টে দিয়েছে। আচ্ছা, এই যে এতগুলো কণা, এরা সবাই মিলে কিভাবে একটা পরমাণুকে তার নিজস্ব পরিচয় দেয়? ব্যাপারটা অনেকটা আমাদের নিজেদের আইডেন্টিটি কার্ডের মতো। প্রত্যেকটা পরমাণুরও একটা নিজস্ব পরিচয়পত্র আছে। চলুন সেটাই একটু দেখা যাক। এই পরিচয়পত্রের সবচেয়ে জরুরি জিনিসটা হল অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। একে জেড দিয়ে লেখা হয়। এটার কিছুই না, জাস্ট নিউক্লিয়াসে কটা প্রোটন আছে তার হিসেব। আর এই সংখ্যাটাই কিন্তু ফাইনাল। এটাই ঠিক করে দেয় যে পরমাণুটা হাইড্রোজেনের নাকি অক্সিজেনের নাকি সোনার। এটা অনেকটা ফিঙ্গারপ্রিন্টের মতো। এরপর আসে মাস নাম্বার বা ভর সংখ্যা, যেটাকে এ দিয়ে দেখানো হয়। এটা হলো নিউক্লিয়াসের মোট ওজন, মানে ভেতরে মোট কটা প্রোটন আর নিউট্রন আছে সেই সংখ্যাটা। সোজা হিসেব, প্রোটন আর নিউট্রন যোগ করলেই মাস নাম্বার পেয়ে যাবেন। বেশ, নিউক্লিয়াসের তো একটা ব্যবস্থা হলো, কিন্তু ইলেকট্রনগুলো, ওগুলো কোথায় থাকে? ওরা কিন্তু একদম এলোমেলোভাবে ছোটাছুটি করে না। ওদের ঘোরার জন্য নির্দিষ্ট কিছু এনার্জি লেভেল বা শক্তি স্তর আছে। এই স্তরগুলোকেই বলা হয় শেল। আর এই শেলগুলোতেও কিন্তু একটা নিয়ম আছে, মানে যে কোনো শেলে যত খুশি ইলেকট্রন থাকতে পারে না। প্রত্যেকটা শেলের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, আর সেটা মাপা হয় 2n², এই সহজ ফর্মুলাটা দিয়ে। এখানে n হলো শেল নম্বর, মানে প্রথম শেলে থাকতে পারবে মাত্র 2টো, দ্বিতীয়টায় 8টা, আর 3 নম্বর শেলে থাকতে পারবে 18টা ইলেকট্রন। এই পরমাণুর জগতেও কিন্তু বেশ মজার কিছু পারিবারিক সম্পর্ক আছে, মানে একই বা আলাদা মৌলের পরমাণুগুলোর মধ্যে কিছু অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। চলুন এই অ্যাটমিক ফ্যামিলি ট্রিয়ের কয়েকটা সদস্যের সাথে পরিচয় করা যাক। প্রথমে আসছে আইসোটোপ। ভাবুন, এরা হলো একই মৌলের যমজ ভাই। যেহেতু এরা একই মৌল, তাই এদের প্রোটন সংখ্যা একদম সমান, কিন্তু এদের নিউট্রনের সংখ্যাটা আলাদা হয়, তাই এদের ভর বা ওজনটা একটু এদিক ওদিক হয়। পরিচয় এক, কিন্তু ওজন আলাদা। এরপর হলো আইসোটোন। এরা কিন্তু আলাদা আলাদা মৌলের পরমাণু, মানে এদের পরিবার আলাদা, কিন্তু মজার ব্যাপার হলো এদের সবার মধ্যে একটা বিষয়ে দারুণ মিল, সেটা হলো এদের নিউট্রন সংখ্যাটা একদম এক। আর সবশেষে আইসোবার।
এরাও কিন্তু আলাদা আলাদা মৌলের পরমাণু। এদের প্রোটন আর নিউট্রন সংখ্যা দুটোই আলাদা হতে পারে, কিন্তু এদের মোট ভর সংখ্যাটা মানে প্রোটন আর নিউট্রন যোগ করলে যে সংখ্যাটা আসে সেটা একদম সমান হয়। এই যে হাতে লেখা নোটটা, এটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, এখানে কার্বন আর নাইট্রোজেনের উদাহরণ দেওয়া আছে। এরা দুটো আলাদা মৌল, তাই প্রোটন সংখ্যাও আলাদা, কিন্তু দুজনেরই মাস নাম্বার বা ভর সংখ্যা দেখুন 14। তার মানে এরা হলো আইসোবার। এই রকম উদাহরণগুলোই কিন্তু আসল কনসেপ্টটা বুঝতে সাহায্য করে। আইসোটোপ নিয়ে দুটো মজার ফ্যাক্ট বলি। টিন মানে এসএন, এই মৌলটার কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক আইসোটোপ আছে, আর অন্যদিকে সোডিয়াম মানে এনএ, এর কিন্তু প্রকৃতিতে কোনো আইসোটোপই পাওয়া যায় না। ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, আমরা তো এতক্ষণ একটা মাত্র পরমাণুর ক্ষুধে জাগত নিয়ে কথা বললাম, কিন্তু ল্যাবে বা বাস্তব জীবনে তো আর একটা একটা করে পরমাণু গুণে কাজ করা সম্ভব না, তাই না? তাহলে এই যে কোটি কোটি কণা, এদেরকে মাপা হয় কিভাবে? খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, তাই না? যেহেতু পরমাণু খালি চোখে দেখাই যায় না, গোনা তো দূরের কথা। তো কেমিস্টরা এর জন্য একটা দারুণ উপায় বের করেছেন, আর সেই উপায়টার নাম হল মোল। একবার স্ক্রিনের এই সংখ্যাটার দিকে তাকান, 6.023, এর পরে আরও 20টা শূন্য। এটা যে কি বিশাল একটা সংখ্যা সেটা কল্পনা করাও কঠিন। রসায়নে এই সংখ্যাটার একটা বিশেষ নাম আছে এবং এর গুরুত্ব অম্পার। এই বিশাল সংখ্যাটাই হল অ্যাভোগ্যাড্রোস নাম্বার। এর মানে হল আপনি যে কোনো পদার্থের 1 মোল পরিমাণ যদি নেন, তার মধ্যে ঠিক এতগুলোই অণু বা পরমাণু থাকবে। এটা অনেকটা কেমিস্ট্রিদের জন্য একটা ম্যাজিক নাম্বারের মতো, যা এই অদৃশ্য পরমাণুর জগৎ আর আমাদের দৃশ্যমান জগতের মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করে। তাহলে আমরা একটা পরমাণুর একেবারে ভেতরে ঘুরে এলাম, কিন্তু যখন এই কোটি কোটি পরমাণু আবার একসাথে জোড়া লাগে তখন কি হয়? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের জন্য রসায়ন বা কেমিস্ট্রির বিশাল আর অবাক করা এক নতুন জগতের দরজা খুলে দেয়।